আমার বিবেচনায় আহ, ভারতে বিজেপি সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার পিছনে মূল, যদি কাউকে দায় দায়িত্ব দিতে হয় সেটা দিতে হবে ভারতের বর্তমান বিরোধী দলকে। আমি দেখি জনাব রাহুল গান্ধীর নেতৃত্বে যে বিরোধী জোট বা বিরোধী যে রাজনৈতিক দল, তাদের পারফরমেন্স ভেরি উইক বিজেপি সরকারের তুলনায়। সারা ভারতবর্ষ জুড়ে যে ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার কথা, যে ট্রাস্ট এবং কনফিডেন্স উইদিন দি পিপলস মাইন্ড ডেভেলপ করার কথা, আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়া, ভারতীয় মিডিয়াতে জনাব রাহুল গান্ধীর এখনো এই ধরনের অ্যাকসেপ্টেবল কোনো লিডারশিপ দিতে পারেন নাই। ফলে আমি এই বাইরের ষড়যন্ত্র তত্ত্বের চাইতেও ইন্টারনাল অপোজিশনের ইনক্যাপাসিটিকেই বেশি দায় দায়িত্ব দেওয়ার জন্য আমি এটাকে যৌক্তিক মনে করি। আর বাংলাদেশে কে ক্ষমতায় থাকলো কে ক্ষমতায় থাকলো না, 5ই আগস্টে কি হয়েছে মহিউদ্দিন ভাই? 5ই আগস্টে ভারতীয় সরকারের সকল ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এই দেশের মানুষ রিভল্ট করেছে। কিন্তু এইখানেও ভারতীয় সরকার, আমার কাছে এইখানেও একটা প্রশ্ন আছে মিস্টার মনির। আপনি হয়তো খেয়াল করেছেন যে ভারত এই 15 বছর যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল তারা প্রায় প্রতিটা বিষয়ে কথা বলেছে, কিন্তু জুলাই এবং আগস্টের ব্যাপারে তারা অসম্ভব নীরব একটা ভূমিকা নিয়েছে। তারা এটার ক্ষেত্রে আসলে শেখ হাসিনার সাপোর্টে আইসা দাঁড়ায় নাই, বড় কোনো বিবৃতিতে নেই, কিছুই করে নাই। আসলে মিডিয়া আলাদা কথা, সরকারিভাবে আমার আমার নজরে পড়ে নাই যে ভারত প্রতিবার যেমন শেখ হাসিনাকে সাপোর্ট করে, বলে এটা আমাদেরও প্রবলেম, এইবার তারা এটা বলছে এটা বাংলাদেশের প্রবলেম। এটা কি কোনো কিছু বোঝা যায়? এটার পেছনে কারণ হলো, আমরা একটা প্রবাদ পড়েছি না ছোটবেলায়, হ্যাঁ, যে অল্প সুখে কাতর আর অধিক সুখে পাথর। আপনি তো খুবই আমার মনে স্বনামধন্য হয়েছে আইনজীবী, এইটা বইলা আপনি নাইলে আদালতে জিতলেন, কিন্তু আসলে কি ডিপ্লোমেসি এমনি কাজ করে? না, এখানে আমি আমি দেখতে পাচ্ছি ভাই, দে- স্পষ্ট আমি সিম্পলি দেখতে পাই যে এই ঘটনাটায় তারা স্টিফ হয়ে গেছে, পাথর হয়ে গেছে। দীর্ঘদিন তারা বুঝতেই পারে নাই কি তাদের রিয়াকশন হওয়া উচিত। কিন্তু ঘটনাটা সেকেন্ড হলো এই জি বলেন। ঘটেছে, জি, এবং এই মাস আপসার্চটাকে তারা কি করে হ্যান্ডেল করবে, তাদের ব্যাপারে বাংলাদেশের ইয়াং প্রজন্মের মধ্যে যে ধরনের রিজার্ভেশন তৈরি হয়েছে, এটাকে কি করে তারা নরমাল করবে, কুল ডাউন করবে, এই চিন্তায় তাদের দীর্ঘদিন পার হয়েছে। তাদের মধ্যে দু একজন ডিপ্লোমেটদের সাথে আমাদের আগে থেকেই যোগাযোগ ছিল। আমি তাদের কর্মকাণ্ড কথাবার্তায় বুঝতে পেরেছি দে আর এট এ ফিক্স, তারা নিজেদেরকে লস করে ফেলেছিল। অথবা কি করে, অথবা এটা হচ্ছে একটা কথা, অথবা তারা আসলে শেখ হাসিনার প্রতি থেকে আস্থা হারায় ফেলছে, যে শেখ হাসিনাকে দিয়ে তাদের আর কাজ হবে না, তাদের নতুন সরকার দরকার, এটাও তো হইতে পারে। আবার তো ঠিক এই শেখ হাসিনাকে নিজের বাড়িতে রাখিছে। না না, নিজের বাড়িতে রাখে নাই, শেখ হাসিনা কিন্তু বন্দী। শেখ হাসিনা কোনো তার মুভমেন্ট নাই, কিছু নাই, সামনে আসতে পারে না, ভিডিও নাই, ছবি নাই, কিছু নাই, সংবাদ সম্মেলন নাই, কিছু নাই, তাকে তো কিছু করতে দেওয়া হচ্ছে না। এমন না, কি কিছু করতে দেওয়া হচ্ছে না, কিন্তু যেভাবে রাখা হয়েছে, কিভাবে রাখা হয়েছে বলেন, কিভাবে রাখা হয়েছে বলেন, আমাদের কাছে কি কোনো তথ্য আছে? তার যে বেসিক নিডস আছে, বেসিক নিড কে ফুলফিল করছে এখন? না, বেসিক নিডস তো জেলখানা থাকলেও ফুলফিল করে, না এনিওয়্যার করে, কিন্তু ওই দেশে তো এর চেয়ে বেশি। নিশ্চয়ই তিনি জেলখানায় নাই। না, আপনি কিভাবে জানেন জেলখানায় নাই? আমরা তো তাকে কোনোদিন প্রকাশ্যে আইসা একটা সংবাদ সম্মেলন করতে দেখলাম না। আপনি কি করে জানেন? আমরা তো তাকে অনলাইন বক্তৃতা তো মানে জাতিসংঘের যে রুলগুলি আছে সেখানে আপনি ফোনটা কাইরা নিতে পারবেন না, কিন্তু আপনি কি সামনে আসবেন না? আপনি বলেন, আপনি কি একটা সংবাদ সম্মেলন আসবেন না? আপনি কি একটা সাংবাদিকের সাথে কথা বলবেন না? বলছেন আপনি এখনো? আমি দেখি নাই। হাউএভার, আমি একটু প্রশ্নটার আগায়। আপনি কি মনে করেন যে জামায়াতে ইসলামী এবং বিজেপি তারা একই ধরনের রাজনৈতিক দল, একই ধরনের উপজীব্য ব্যবহার করে তারা মানুষের ভোট বা আস্থা পাওয়ার জন্য? মনে হয় না, আমি তো এটা দেখছি না। আমি তো মনে করি জামাত ইসলামী তার কর্মে কাণ্ডে এজেন্ডায়, বিশেষ করে লাস্ট ইলেকশনে যে ধরনের কর্মকাণ্ড নিয়ে মানুষের সামনে হাজির হতে চেয়েছে, ইট ওয়াজ ভেরি ইনক্লুসিভ, ইট ওয়াজ ভেরি ইনোভেটিভ, অ্যান্ড ইট ওয়াজ ভেরি অ্যাট্রাকটিভ। এবং অ্যাকর্ডিংলি জামাত ইসলামের যে জাম্পিংটা দেখবেন, ভোটার রেশিওর জাম্পিং এর মধ্যে জামাতের এই সমস্ত পলিসির সঙ্গে বাংলাদেশের ইয়াং প্রজন্মের বড় একটা অংশ রেসপন্ড করেছে। আর না হলে 5-7%, 10% ভোট থেকে এটা 40% ভোটে রূপান্তরিত হলো কি করে, কিভাবে সম্ভব? ফলে এই যে নিউ কনটেক্সটটা ডেভেলপ করেছে জামাত ইসলামী, এই নিউ কনটেক্সটের সঙ্গে নিজেকে খাপ খেয়ে একটা মডার্ন অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়ে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছে। এটি বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের পলিটিক্স, বাংলাদেশের মানুষের চিন্তা চেতনাকে প্রাধান্য দিয়েই করা। এবং সিমিলার ফ্যাশন যদি বিজেপি সেখানে করে থাকে, তাহলে দিস ইজ দেয়ার কনটেক্সট।
ওকে দিস ইজ দেয়ার ডিজাইন, ওকে কিন্তু আমাদের কনটেক্সট এবং ডিজাইন ইজ সেপারেট। ব্যারিস্টার শিশিরমণি, আপনি এখন যে দুটা লাইন বললেন যে জামাত সম্পর্কে, এই দুইটা লাইন কি আপনার লাইন নাকি জামায়াতে ইসলামের লাইন? যে আপনি এটা আমাদের মডার্ন, লাইন। আপনারই লাইন না জামাতের লাইন? আমাদের এটা লাইন, মডার্ন আমাদের লাইন, জামাতে ইসলামের লাইন। জামাত ইসলামের লাইন। 81 সালে বাবা মা ভাই সব হারিয়ে ছোট দুটি সন্তান, একমাত্র বোন, তাদেরকে স্নেহ বঞ্চিত করে আপনাদের কাছে ফিরে এসেছিলাম বাংলাদেশের জনগণের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আবার 2007 সালে আমি যখন বিদেশে আমার অসুস্থ পুত্রবধূকে দেখতে গেছি, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা, হত্যার মামলা দেওয়া হয়েছিল, কিন্তু যখন আমি দেশে ফিরে আসতে চাইলাম বাধা দেওয়া হলো। সেই বাধা অতিক্রম করে আমি ফিরে এসেছি, আবারও আমি ফিরে আসব। আমি ফিরে আসবো। আমি সারা বাংলাদেশের মানুষের সেই তৃণমূল ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমি মানুষের সাথে কথা বলছি, আমার একটা পরিকল্পনা অনুযায়ী আমি কথা বলে যাচ্ছি। তারপরে আমি ফিরে এসে আপনাদের পাশেই দাঁড়াবো। আপনাদের যে মর্যাদা সেটা যাতে আবার পূরণ হয় সে ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব। আমি বাংলাদেশের সকল গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও মানবিক শক্তিতে যারা বিশ্বাস করেন, যারা বাংলাদেশের জনগণের কল্যাণ চান, তাদের সবাইকে আমি আহ্বান করব, ভয়কে জয় করে সবাই ঐক্যবদ্ধ হন। সকলে ঐক্যবদ্ধ হয়েই এই প্রতিহিংসা রাজনীতি আপনারা প্রত্যাখ্যান করেন। মিথ্যা প্রচারণা, সাম্প্রদায়িকতা, উগ্রবাদ, দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা দেবার তাদের কোনো অধিকার নেই। কাজে এই নিষেধাজ্ঞা অচিরে প্রত্যাহার করতে হবে, কারণ আওয়ামী লীগ জনগণের দল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। প্রিয় দেশবাসী, প্রিয় আওয়ামী লীগ নেতা কর্মী, সহযোগী সংগঠন, সমর্থক, শুভানুদ্দয়ী, দেশ ও প্রবাসে বসবাসরত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানাই। আজ 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই দিনটি শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী না, দিনটি বাঙালি জাতির অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় অধ্যায়। এই অবিস্মরণীয় অধ্যায় এই কারণে যে আওয়ামী লীগ 1949 সালের এই দিনে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য শোষিত বঞ্চিত মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার, মানবিক মর্যাদা এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্য স্থির করেই কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লগ্ন থেকে আওয়ামী লীগ জনগণের সেবা করে যাচ্ছে, জনগণের উন্নতি করে যাচ্ছে। আজকে বাংলাদেশের জনগণ যতটুকু অর্জন করেছে সবই আওয়ামী লীগেরই দান। স্বাধীনতা, বাংলাদেশ, বাঙালি হিসেবে বিশ্বের একটি স্বতন্ত্র জাতি মর্যাদা, সবই তো আওয়ামী লীগের দেওয়া। আজকে আমরা কি দেখি? জমি সেচ কম দেখে খাল কাটা, খাল কাটতে যেয়ে আশ্রয় প্রকল্পে যাদের ঘর দিয়েছি সেই ঘরের উপর মাটি ফেলে ঘরগুলি শেষ করে মানুষকে আবার নিঃস্ব করে রাস্তায় ফেলে দিচ্ছে। পাকা রাস্তা কেটে তার মাঝখান থেকে খাল কেটে নিয়ে গেছে। মানে এইরকম ধ্বংসাত্মক কাজ মানুষ করতে পারে এটা ধারণারও বাইরে। কিন্তু আজকে বিএনপি সরকার ক্ষমতা এসে তাদের সেই মানে মানুষের ক্ষতি করার দক্ষতা তারা খুব ভালোভাবে দেখাতে পারছে। আর বাটপার ইউনূস সে ক্ষমতায় থেকে দেশটাকে আরো ধ্বংস করে দিয়ে গেছে। আমাদের কমিউনিটি ক্লিনিক, আশ্রয় প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবা যে অগ্রগতি বাংলাদেশ করেছিল, আজকে বাংলাদেশ আর সেই অবস্থা নাই। শত শত শিশুদের হত্যা করা হলো। এটাই আমি দেশবাসীকে বলবো যে আপনারা এটা দেখেন। আওয়ামী লীগ ক্ষমতা থাকতে কোভিডের সময় আমরা বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি, আর আজকে আমরা কি দেখি? একটা শিশুকে টিকা দিতে পারে না। আমি তো টাকা রেখে এসেছিলাম, কেন সেই টিকা কেনা হয় নাই? আর এত মায়ের কোল কেন খালি করলো? তবে মায়ের কোল খালি করা এটা তো ওদের অভ্যাসই। একটা বিধবা মা দুটি সন্তান নিয়ে বিধবা হয়েছে, সেই একটা ইন্ডাস্ট্রিতে সে চাকরি করে তার সংসার চালাতো, পাশাপাশি লেখাপড়া করতো। সে ছাত্রলীগের সমর্থক ছিল। মধুখালীতে তাকে তুলে নিয়ে হত্যা করে সেই বিধবার এক অবলম্বন কেড়ে নিল। কাজে এতে তাদের কিছুই আসা যায় না। এটা আমার মনে হয় জাতিকে সেটা বুঝতে হবে। আজকে বাংলাদেশ আমরা যেখানে বৈশ্বিক পরিমণ্ডলে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিলাম বাঙালি জাতিকে, আজকে তার ধুলাই মিটিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আজকে ছিনিমিনি খেলা হচ্ছে। দেশের সব থেকে পুরনো দল এবং বৃহত্তম রাজনৈতিক দল, যে দল স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী দল, সেই দলকে কিভাবে নিষিদ্ধ ঘোষণা করে?
কোটি কোটি মানুষের পছন্দের দল নির্বাচন করতে দিল না। কেন দিল না? আমাদের নামে বলে জঙ্গি, সন্ত্রাসী ইত্যাদি। আমি দেশবাসীকে বলবো যে আপনারা একটু বিচার করে দেখেন তো আওয়ামী লীগ আমলে কত সন্ত্রাস হয়েছে, আর এই বিশ্ব বাটপার ইন্ডুস ক্ষমতা আসার জন্য মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যে হত্যাযজ্ঞ জুলাই থেকে শুরু করেছিল এবং এখন পর্যন্ত তা চলছে। 2026 সালে 12 ফেব্রুয়ারি নির্বাচনের নামে একটা প্রহসন হয়ে গেছে, কিন্তু সরকারি নীতির কোনো পরিবর্তন হয়নি। হয়তো একটা ব্যক্তি বিশেষ পরিবর্তন হয়েছে, কিন্তু সেই একইভাবে দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে যাচ্ছে। দেশের অবস্থাটা কি? আইনের শাসন নাই, বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই। সেগুলি লাঠিসোঁটা নিয়ে তো চিফ জাস্টিসকে তাড়ানো হলো। সে আপনি বিচার চাবেন, সে অধিকার নাই। আর এই যে মানুষ খুন হয়েছে, যারা করেছে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, যারা আপনজন হারিয়েছে, ওই পুলিশ হত্যা হয়েছে, তার বিচার হবে না, স্পষ্ট বলে দিল। তারা মানুষ না? আজকে পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনীর সদস্য, প্রশাসন, সিভিল প্রশাসনের অফিসার, তাদেরকে গ্রেপ্তার করে মিথ্যে মামলা দিয়ে নানাভাবে হয়রানি করা হচ্ছে। কারাগার জঙ্গিদের বের করে দিয়েছে, সন্ত্রাসীদের বের করে দিয়ে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীদের কারাগারে ভরে তাদের উপরে চরম নির্যাতন। আজকে 150-র উপর আমাদের নেতাকর্মী সেই কারাগারেই নির্যাতনের শিকার হয়ে আজকে তাদের জীবন শেষ হয়ে গেছে। আমি একটা কথা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং রাষ্ট্রের দায়িত্বশীল কর্মকর্তা যারা, তাদের স্মরণ করে দিতে চাই, তারা কোনো দলীয় না, কোনো দলের বাহিনী যেন না হয়। কারণ আপনারা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং রাষ্ট্রের দায়িত্বশীল, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। কাজে রাজনৈতিক নির্দেশে নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করা, মিথ্যা মামলায় জড়ানো, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি দমন করা বা কোনো নাগরিককে তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা, এটা অপরাধ। কাজে এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে কাউকে অপরাধী বানাবেন না, আর এই ধরনের অপরাধ করবেন না। আমি জানি যারা এই পুলিশ মেরে পা বেঁধে ঝুলিয়েছে, 460টা পুলিশ বাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং শত শত মানুষকে চাকরিচ্যুত করেছে, একদিন যদি আল্লাহ ক্ষমতা দেয় অবশ্যই আপনাদের সম্মান আমরা ফিরিয়ে দেব। কাজে যারা এই ধরনের অপরাধ করেছে, মায়ের কোল খালি করেছে, পিতাকে সন্তান হারা করেছে, সন্তানকে পিতা হারা করেছে, তাদের নিরাপরাধ মানুষকে যারা কাঁদাচ্ছে প্রতিনিয়ত, ঘরে ঘরে যে মা বোনকে রেপ করে যাচ্ছে কিন্তু বিচার চাইতে পারছে না, ইতিহাস তাদের কোনোদিন ক্ষমা করবে না। বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না। একদিন তাদের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি কাজে এটাই বলবো যে জনগণের বিরুদ্ধে যেন কেউ না যায়। আওয়ামী লীগ জনগণের সংগঠন, জনগণের অধিকার নিয়েই আওয়ামী লীগ কাজ করেছে। আওয়ামী লীগ সবসময় জনগণের অধিকার সংরক্ষণ করে। আমি আমাদের আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী তাদেরকে বলবো যে প্রতিনিয়ত আপনারা নির্যাতিত হচ্ছেন, কারাগারে অথবা কারাগারের বাইরে সমানভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। আমি জানি আমার প্রিয় নেতাকর্মী ভাই বোনেরা একটা কঠিন সময় আপনারা পার করছেন। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, ঘরবাড়ি জ্বালিয়ে পুড়ে দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু ধ্বংস করে দেওয়া, জীবন জীবিকার সব পথ কেড়ে নেওয়া, চাকরি থেকে মিথ্যে বলে বের করে দেওয়া, লুটপাট করা, এগুলি সব প্রতিনিয়ত চলছে। ছোট ছোট শিশুরাও রেহাই পাচ্ছে না। 1.5 মাসের শিশু সহ মাকেও গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু এত অত্যাচার সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মীরা মাথা নত করেননি। আপনাদের এই ত্যাগ বৃথা যাবে না। আমি আপনাদের কষ্ট বুঝি। স্বজনহারা বেদনা আমার থেকে আর কে বেশি বুঝবে। একটা কথা মনে রাখতে হবে, ওই 5ই আগস্ট 24 সালে উদ্দেশ্য ছিল আমি আমার ছোট বোন রেহানাকে হত্যা করা। ঠিক গ্রেনেড হামলা, 76 কেজি বোমা, নানাভাবে আমাকে যখন হত্যার চেষ্টা হয়েছে, কিভাবে আমি বেঁচে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়েছে, আমার নেতাকর্মীর জীবন দিয়ে আমাকে বাঁচিয়েছে। বেঁচে যখন আছি, যত দূরেই থাকি আপনাদের মাঝেই আছি। আমার অনুপস্থিত এটা আমার নীরবতা না, দূরে থাকলেও আমি আপনাদের মাঝে আছি, আপনাদের কথাই চিন্তা করি, সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি। আওয়ামী লীগের প্রতিটি কর্মীর ত্যাগ, সাহস এবং আপনাদের কষ্ট, ব্যথা, বেদনা, তার সাথে আমি
সবসময় আমি আপনাদের পাশে।